ওয়েলকাম টু মিশন সাকসেস স্টোরুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর আজকে আবার একটা ইউটিউবের ভিডিও নিয়ে এলাম। এই ভিডিও শুধুমাত্র আইসিডিএস যারা প্রিলিমস পাস করেছে তাদের জন্য। আমাদের সেন্টার থেকেও আইসিডিএস এ মোট 32 জনের মধ্যে পাস করেছে, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবার আসি মেন এক্সাম। তাহলে মেন এক্সাম টোটাল হবে 400 নম্বরে। 400 নম্বরের মধ্যে ম্যাথ থাকবে 100, টাইম 90 মিনিট, ইংলিশ 190 মিনিট, বাংলা 190 মিনিট, আর জিকে 190 মিনিট। প্রথম আছে ম্যাথ। তাহলে ম্যাথ যেগুলো থাকবে, ম্যাথ কিন্তু কোনো ওএমআর শিট থাকবে না, সব করে দেখাতে হবে খাতায়, কোনো অপশনও থাকবে না। এইভাবে একটা অঙ্ক থাকবে, সেটা খাতায় করে দেখাতে হবে, কোনো অপশন থাকবে না। ইংলিশে কি থাকবে? ইংলিশ থাকবে রিপোর্ট, সামারি আর ট্রান্সলেশন, সেটাও ওখানে লিখতে হবে। আর থাকবে গ্রামারের জন্য কোনো অপশন থাকবে না, মানে কোনো ওএমআর বেসড কোশ্চেন হবেই না, সবগুলোই লিখতে হবে, কোনো অপশন থাকবে না, সেটা তোমাকে লিখতে হবে। বাংলা থাকবে সেম ইংলিশের মতনই, প্রতিবেদন থাকবে, সারাংশ থাকবে, ট্রান্সলেশন থাকবে, আর থাকবে গ্রামারের জন্য কোনো অপশন দেওয়া হবে না, উত্তরটা খাতায় লিখতে হবে। এবার আছে জিকে। অনেকজনের মধ্যে জিকেও কি লিখতে হবে? হ্যাঁ, জিকেও লিখতে হবে। জিকে থেকে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, সবগুলো থেকেই কোশ্চেন আসবে, সবগুলোই কিন্তু খাতায় লিখতে হবে। আর কোশ্চেনের মান হবে, আশা করছি ম্যাথের প্রত্যেকটা মান থাকবে 5 নাম্বার করে, জিকেরও তেমন ভাগ থাকবে 2, 2, 5, 10 এরকম করে থাকবে। মানে প্রত্যেকটা কোশ্চেনের যদি ছোট ছোট হয় তাহলে 2 নাম্বার, একটু বড় হলে 5 নাম্বার, যদি আরো বড় ডেসক্রিপ্ট লিখতে হয় তাহলে 10 নাম্বার। তাহলে আমার মনে হয় এটা একটা দারুণ সুযোগ, যদি এখন থেকে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু এই সাবজেক্টগুলোকে ক্র্যাক করা সম্ভব। আর এটা একটা বিরাট চাকরি, কারণ এটা আইসিডিএস সুপারভাইজার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। সুতরাং এখন থেকে যদি প্রিপারেশন নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই পাস করা সম্ভব। কেননা টোটাল এক্সাম, প্রিলিমস এক্সাম ক্র্যাক করেছে 30,000 জন, আর ভ্যাকেন্সি আছে ফাইনাল 3,000 জন। তাহলে বলতে পারি প্রতি 100 জনের মধ্যে 10 জন পাস করবে। আরো যদি বলি তাহলে বলতে পারি 10 জনের মধ্যে একজন পাস করবে, সিলেক্টেড হবে। তাহলে এখন থেকে তুমি যদি প্রিপারেশন নিতে থাকো কন্টিনিউ, তাহলে কিন্তু এক্সাম ক্র্যাক করা কোনো ব্যাপার না। আবার বলছি, অনেকজন কিন্তু এই এক্সাম থেকে ভয় খেয়ে যাবে যে এত হিউজ সিলেবাস কিভাবে ক্র্যাক করব। কিন্তু যদি স্ট্র্যাটেজি নিয়ে ঠিকঠাক ভাবে পড়া হয় তাহলে কিন্তু এই এক্সাম ক্র্যাক করা কোনো ব্যাপার না। তাহলে এবার আজকে তার আগে বলে রাখি, আমাদের মিশন সাকসেসে আইসিডিএস এর জন্য একটা নতুন ব্যাচ করা হবে, আইসিডিএস মেন স্পেশাল। এখানে টোটাল 4 দিন ক্লাস হবে। 4 দিন ক্লাসের মধ্যে ম্যাথ একদিন দেওয়া হবে স্পেশাল, ইংলিশ একদিন দেওয়া হবে স্পেশাল, বাংলা একদিন স্পেশাল ক্লাস হবে, আর জিকে একদিন স্পেশাল ক্লাস হবে। মানে সবগুলোই আলাদা করে ক্লাস করানো হবে। আর এক্সাম যদি বলি তাহলে আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এক্সাম জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হতে পারে, কারণ এখন এক্সাম হওয়ার কোনো গল্প নেই। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ মোটামুটি একটা 5-6 মাসের লম্বা টাইম পাওয়া যাচ্ছে। এই 5-6 মাসের মধ্যে কিন্তু অনেক কিছু করা যেতে পারে। অনেকজন ভয় যে আমি মেন এক্সাম কোনোদিন দিই নাই, তুমি প্রিলিমস এক্সাম অনেকজন পাস করেনি, ফার্স্ট পাস করেছে, তাহলে সেটা যদি তুমি ক্র্যাক করতে পারো তাহলে 10 জনের মধ্যে একজন না হওয়া কোনো ব্যাপারই নাই। আরো অনেক এক্সামে সেখানে 1000 জনের মধ্যে একজন সিলেক্টেড হয়, আর তুমি হচ্ছে 10 জনের মধ্যে একজন। তাহলে কিন্তু পাস করা কিন্তু খুব একটা কঠিন সেটাও নয়। তোমাকে পড়তে হবে স্ট্র্যাটেজি নিয়ে, যে আমার কোনগুলো আসবে, কোনগুলো পড়বো, তোমাকে বাছাই করে পড়তে হবে আর কিভাবে পড়বো। তাহলে যেটা বলছিলাম, আমাদের এখানে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। তাহলে কেউ যদি অ্যাডমিশন নিতে যাও তাহলে আমাকে 6296 নাম্বারটা আমি লিখে দিচ্ছি তোমাদের, 6296707472, 6296707472 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তাহলে ব্যাচ কি হবে না হবে পুরো তুমি ডিটেলস পেয়ে যাবে। এবার আসি ম্যাথ। আজকে কিভাবে ম্যাথ আসবে সেটা নিয়ে আমি কিছু আলোচনা করব, কয়েকটা ম্যাথ। তাহলে ম্যাথ কিভাবে করতে হবে তার সম্বন্ধে তোমার একটা বেসিক আইডিয়া আসবে। বা জিকে, আবার বলে রাখি, জিকে কিন্তু শর্ট টাইপ থাকবে না, জিকে কিন্তু বড় লিখতে হবে। হয়তো কোশ্চেন আসবে আইন অমান্য আন্দোলন সম্বন্ধে লেখো, বা অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন,
এভাবে কিন্তু জিকে কোশ্চেন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও কিন্তু তোমাকে শর্টকাট কিন্তু লিখলে হবে না, সেটাও কিন্তু বড় করে লিখতে হবে। তাহলে এবার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স জন্য যখন পড়বে তখন কিন্তু পুরো ডিটেলস নিয়ে পড়তে হবে তোমাকে। তুমি যদি শুধুমাত্র শর্টটাই মুখস্থ করো তাহলে কিন্তু হবে না। অঙ্ক কিন্তু এখন শর্টকাটে করা কিন্তু খুব শর্টকাটে করা যাবে না, করলেও সেটা করে দেখাতে হবে। এক্স ধরে অনেকজনের কোশ্চেন যে এক্স ধরে কি ম্যাথ করতে পারবো? হ্যাঁ, এক্স ধরে তুমি ম্যাথ করতে পারবে। বলে রাখি বাংলা যদি কোনো গ্রামার থাকে সেটাও কিন্তু তোমাকে করতে হবে, কোনো অপশন তুমি পাবে না। এবার তাহলে প্রথম কোশ্চেন আছে ABC এর মোট ইনকাম 6,660 টাকা। যদি তাদের খরচ 85%, 80% ও 75% হয়, তাদের মোট ইনকামের তাদের জমানো টাকা অনুপাত 6:7:9, তাহলে তাদের মোট প্রত্যেকের ইনকাম কত? তাহলে এই ধরনের কোশ্চেন আগেও এসেছিল পিএসসি মিসেলেনিয়াসে, তোমাদেরও এই ধরনের কোশ্চেন থাকবে। আর প্রত্যেকটা কোশ্চেনের মান থাকবে 5 নাম্বার করে। শুধু এত বড় অঙ্ক নয়, সবচেয়ে বড় বড় অঙ্ক আসবে তার কোনো মানে নেই, আবার সবচেয়ে এরকম সাইজ থাকবে তার কোনো মানে নেই। কোনো অঙ্ক সাইজ হতে পারে এরকম, কোনো অঙ্ক সাইজ হতে পারে এইরকম। তাহলে প্রত্যেকটা মান থাকবে 5 নাম্বার করে। তাহলে 20টা কোশ্চেন আশা করছি তোমাদের থাকবে। এবার এই অঙ্ক আমি তো এক্স ছাড়াই, তোমরা জানো যে এক্স ছাড়াই অঙ্ক হয়, কিন্তু এখন এক্স ধরে বা কোনো শর্ট টাইপে আমাকে করে দেখাতে হবে। এবার তাহলে দেখি লেখা আছে মোট ইনকাম এত টাকা, তাদের খরচের বলেছে 85%, 80%, 75% খরচ করে ইনকামের, আবার জমানো টাকা অনুপাত বলেছে 6:7:9, তাহলে প্রত্যেকের ইনকাম কত? তাহলে লিখবো মনে করি তাদের সঞ্চয়ের রেশিও, লেখা জমানো টাকা মানে সঞ্চয়, মনে করি তাদের সঞ্চয়ের অনুপাত 6:7:9। এবার অনেকে কোশ্চেন যে পরীক্ষা বাংলায় হবে কিনা ইংলিশ হবে। ইংলিশ ছাড়া বাকি জিকে, ম্যাথ, বাংলা সবই কিন্তু বাংলা ভার্সনে তুমি দিতে পারবে। মনে করি তাদের সঞ্চয় অনুপাত 6:7:9। এবার এখানে লেখা আছে দেখো, যদি তাদের খরচ 85%, 80% ও 75% হয় তাদের মোট ইনকামের, তাহলে আমি সবার ইনকাম ধরবো 100 টাকা বা 100%, সবার ইনকাম ধরবো। এর 100%, বি এর 100%, সি এরও 100%। এবার যদি এর 100%-এর মধ্যে যদি 85% খরচ করে দেয়, এর 100%-এর মধ্যে যদি 85% খরচ করে দেয়, তাহলে কত পড়ে থাকে? 15%। তাহলে 15% সে সঞ্চয় করছে। আমার এখানে সঞ্চয় করতে কত না 6x, তাহলে কি লিখবো 15% সমান 6x। আবার বলছি, তাহলে সবার ধরলাম ইনকাম টোটাল 100 টাকা করে, তাহলে 100 টাকার মধ্যে যদি 85 টাকা খরচ করে দেয় তাহলে তার সঞ্চয় হয় 15 টাকা বা 15%। তাহলে আমার এখানে 15% সমানই এখানে 6x, তাহলে কি লিখবো 15% সমানই 6x। এক মানে কত আর 100 মানে কত? এক্ষেত্রে পাবো এটা এর ইনকাম, পাবো এটা এ। তাহলে কত হলো আমার 40x। এর বি এর আমি তেমন ভাবেই বার করব। তাহলে বি লেখা আছে 80% খরচ করে, তাহলে 80% যদি খরচ করে 100 টাকার মধ্যে 80 টাকা খরচ করলো, কত সঞ্চয় হলো? হ্যাঁ 20 টাকা। তাহলে কি লিখবো 20 সমানই বা 20% সমানই 7x। এক মানে কত আর 100 মানে কত? তাহলে হলো 35x। সি এরটাও আমি তেমন ভাবেই বার করবো। তাহলে এ পেলাম, বি পেলাম, এবার পাবো সি। তাহলে সি কত না 75% খরচ করে দেয়, তাহলে 75% যদি খরচ করে দেয় তাহলে পড়ে থাকে কত 25%। তাহলে কি লিখবো 25% সমানই 9x। এক মানে কত আর 100 মানে কত? তাহলে 25 4 100, 4 9 36x। তাহলে আমি এ বি সি এর মোট ইনকাম পেয়ে গেলাম। তাহলে কত টোটাল এ বি সি এর মোট কত 40x। তাহলে আমাকে লিখতে পারি এখানে আমি যে প্রশ্নানুসারে 40x প্লাস 36x প্লাস 35x সমানই কত টাকা? মোট টাকা কত না 6,660 টাকা। তাহলে এখানে মোট আমার যোগ করলে কত হচ্ছে না 40, 36 আর 35 যোগ করলে হবে 111। তাহলে কি বলবো 111x সমানই 6,660 টাকা, বা x সমান 6,660 বাই
111, তাহলে সমান কত হবে? x সমান হবে 60 টাকা। তাহলে x সমান 60 টাকা হবে। এবার আমরা এখানে পেয়েছিলাম এর 40x, কি পেয়েছিলাম? এর 40x, তাহলে কি লিখবো? এর ইনকাম 40 ইন্টু 60 মানে 2400। বি এর কত পেয়েছিলাম? 35x, আমি x এর ভ্যালু পেয়ে গেছি 60, তাহলে শুধুমাত্র x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে কি লিখবো? 35 ইন্টু 60। সি এর কত লিখবো? সি লিখবো 36 ইন্টু 60, তাহলে এটা কত হবে? এটা 6 5 30, 6 3 18 19 20 21 2100 টাকা। এটা কত হবে? 6 4 36, 6 3 18 19 20 21 2160 টাকা। তাহলে আমি এর ইনকাম, বি এর ইনকাম আর সি এর ইনকাম পেয়ে গেলাম। তাহলে এটা এসেছিল পিএসসি মিসলিনিয়াস কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা করলে তুমি 5 নাম্বার এখান থেকে পেয়ে গেলে। ঠিক আছে, আমি আরো কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি। এবার আসি পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটাও আগের বারে পিএসসির কোশ্চেন। তো লেখা আছে একজন ব্যাটসম্যানের 16তম ইনিংস পর্যন্ত কোনো একটা রানের গড় ছিল। একজন ব্যাটসম্যানের 16তম ইনিংস পর্যন্ত কোনো একটা রানের গড় ছিল। 17তম ইনিংসে 85 রান করায় তার গড় রান 3 করে বেড়ে যায়। তাহলে 17তম ইনিংসের পর তার রানের গড় কত? আবার বলি কোশ্চেনটা ভালো করে বোঝো। একজন ব্যাটসম্যানের 16তম ইনিংস পর্যন্ত কোনো একটা রানের গড় ছিল। 17তম ইনিংসে 85 রান করায় তার গড় রান 3 করে বেড়ে যায়। তাহলে 17তম ইনিংসের পর তার রানের গড় কত? এবার যদি এই অঙ্কটা শর্টকাটে হতো তাহলে শর্টকাটে আমি একদম সহজেই করে দিতাম। তাহলে এটা একটু বড় করে দেখাতে হবে, মানে দেখিয়ে করতে হবে জাস্ট, কারণ এখানে তোমার 5 নাম্বার দেবে। আবার বলছি, একটা অঙ্কের ক্ষেত্রে তোমাকে দেবে 5 নাম্বার। তাহলে কি লিখবো? ধরি 16তম ইনিংস পর্যন্ত রানের গড় ছিল x। তাহলে কি লিখবো? ধরি 16তম ইনিংস পর্যন্ত রানের গড় ছিল x। তাহলে কি লিখবো? ধরি 16তম ইনিংস পর্যন্ত রানের গড় ছিল x। ঠিক আছে, এবার তাহলে আমি কি লিখতে পারি? আবার বলছি, এখানে 16তম ইনিংস পর্যন্ত কত রানের গড় সেটা কিন্তু বলা নেই। তাহলে কি লিখলাম? ধরি 16তম ইনিংস পর্যন্ত কোনো একটা রানের গড় ছিল x। ঠিক আছে, এবার তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি? তাহলে 16তম ইনিংস পর্যন্ত গড় ছিল x, তাহলে লিখতে পারি 16x, কেন গড় ছিল এটা মোট করতে পারবো, প্লাস 17তম ইনিংসে করেছে 85 রান প্লাস 85। এটা সমানই আমি কি লিখতে পারি? লিখে 17তম ইনিংসে 85 রান করায় তার গড় রান 3 করে বেড়ে যায়। তাহলে 17তম ইনিংসে গড়টা কি ছিল? যেটা ছিল তার থেকে 3 বেড়ে যায়, মানে আমার ছিল x প্লাস এখন 3 বেড়ে যায়। তার মানে এটা আমি লিখতেই পারি। আবার বলছি কি করলাম? তাহলে প্রশ্নানুসারে কি লিখলাম? 16x, গড় ছিল x বলে 16x লিখলাম, মানে মোট হলো প্লাস 85। কেন বললাম 85? লেখা আছে 17তম ইনিংসে সে 85 রান করেছে, মানে প্লাস 85 হলো। সমানে কি বলতে পারি? সমানে 17, মানে 17তম ইনিংস হলো প্লাস গড়টা 3 করে বাড়লো, মানে গড় ছিল x, এখন হলো প্লাস x প্লাস 3। এবার যদি আমি সমান এদিক ওদিকে নিয়ে যাই, তাহলে এটা আমার 16x প্লাস 85 সমান হবে 17x প্লাস 51। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, 16x প্লাস 85 সমান হবে 17x প্লাস 51। এবার আমি x কে এধারে নিয়ে আসবো, x কে এধারে নিয়ে আসবো, তাহলে হবে x সমানই, এটা শুধু এখানে বিয়োগ হয়ে যাবে, x সমানই 85 সঙ্গে 51 বিয়োগ হয়ে যাবে, 1 1 4 34। তাহলে x সমান কি হয়ে যাবে? 34। তাহলে x এর মান কত পেলাম? 34। এবার আমাকে বলেছে 17তম ইনিংসের পর গড় কত। তাহলে x এর মান ছিল কত? 34, মানে 16তম ইনিংস পর্যন্ত রানের গড় ছিল 34। এবার আমাকে তার পরে জানতে চাইছে, মানে 17তম জানতে চাইছে। তাহলে 17তম অ্যান্সার কত হবে? 34 প্লাস 3। তাহলে কত হবে? 34 প্লাস 3 সমান হবে 37। তাহলে এটা করলে তুই পাবে 5 নাম্বার। আরো কিছু কোশ্চেন আমি আসছি। এবার আমি সেখান থেকে টাইম এন্ড ওয়ার্কের কিছু কোশ্চেন এসেছি, যে টাইম এন্ড ওয়ার্কে এই কোশ্চেনগুলো কিভাবে আমি পরীক্ষার সময় হ্যান্ডেল করব। তাহলে এই কোশ্চেনের মার্কস হচ্ছে 5 নাম্বার করে। আমি বললাম যখন বড় কোশ্চেনের মার্কস থাকে 5 নাম্বার, তখন যে কোনো ধরনের ছোট ছোট কোশ্চেন মার্কস থাকে 5 নাম্বার, মানে সবই 5 মার্কস করে থাকবে। সুতরাং যদি 20 খানা অ্যান্সারের বা 19 খানা অ্যান্সারও কোশ্চেনে অ্যান্সার করে আসতে পারো ঠিকঠাক,
তাহলে কিন্তু তোমার পাস করার সম্ভাবনাটা অনেক বেড়ে গেল, কিন্তু কাট অফ খুব হাই ফাই যাবে না। যেন ম্যাথটা একটা কিন্তু বিরাট একটা ব্যাপার হয়ে যেতে পারে, যে ম্যাথ কে কত ভালো বেশি করছে কম বেশি করছে। তাহলে দেখো, এ একটা কাজ 15 দিনে করতে পারে, সেই কাজটি বি করতে পারে 10 দিনে। তাহলে বি 8 দিন কাজ করলো, বাকি কাজ কত দিনে শেষ করবে? তাহলে এ একটা কাজ 15 দিনে করতে পারে, বি করতে পারে 10 দিনে। এবার বি 8 দিন কাজ করলো। তাহলে এখান থেকে একটা ট্রিক্স বলে রাখি, যদি বি 1 দিন করে তাহলে বি 10 দিনে করতে পারে। যদি বি 1 দিন কাজ করে তাহলে লিখতাম আমি 1/10। ঠিক আছে, যদি বি বলতো যে বি 10 দিনে করে তাহলে লিখতাম 2/10। যদি বলতো বি 3 দিন কাজ করে তাহলে লিখতাম 3/10। যদি বলতো বি 4 দিন করে তাহলে লিখতাম 4/10। ঠিক আছে, তাহলে আমার এখানে লেখা আছে বি করেছে 8 দিন। তাহলে বি যদি 8 দিন করে তাহলে 8 দিনে কত করবে বি? তাহলে বি 8 দিন করবে 8/10। আবার বলছি, যদি এখানে বি লেখা আছে 10 দিন করে, যদি বি লেখা থাকতো 1 দিন করে তাহলে লিখতাম 1/10। 2 দিন করে লিখতাম 2/10। 3 দিন যদি করতো তাহলে লিখতাম 3/10। 4 দিন করে লিখতাম 4/10। 5 দিন করে লিখতাম 5/10। 8 দিন করেছে তাহলে লিখবো 8/10, বা বলতে পারি 4/5। তাহলে মোট কাজ যা ছিল তার 4/5 কাজ হলো। এবার আছে বাকি কাজ। তাহলে বাকি কাজ 1 - 4/5 সমান কত হবে? 1/5 হবে। তাহলে বাকি কাজ আছে 1/5। এই 1/5 এই কাজটা কে করেছে? না, এ করেছে। এ কদিন করেছে? না, 15 দিনে। তাহলে কি লিখবো? 1/5 ইন্টু 15। তাহলে লাগবে কদিন? না, 3 দিন লাগবে। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো এভাবে হ্যান্ডেল করা যেতে পারে। আবার বলছি, এই একটা কাজ 15 দিনে করতে পারে, বি করে 10 দিনে। বি 8 দিন কাজ করলো, তাহলে 8 দিনে করবে 8/10, তার মানে হলো 4/5। তাহলে 4/5 কাজ হয়ে গেল। তাহলে বাকি কাজ, মোট সমগ্র কাজ যদি এক অংশ ধরি তাহলে বাকি কাজ হবে 1 - 4/5 মানে 1/5। এটা হলো বাকি কাজ। এই কাজটা কে করবে? না, এই কাজটা এ করবে। তাহলে এই হলো 1/5 ইন্টু 15। তাহলে লাগলো 3 দিন। এবার একইভাবে এই পরের কোশ্চেনটা হ্যান্ডেল করব। এখানে লেখা আছে এ ও বি একটা কাজ 18 দিনে ও 15 দিনে করতে পারে। এ ও বি একটা কাজ 18 দিন ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, কিন্তু 3 দিন পর এ চলে গেল এবং বি বাকি কাজটা সম্পন্ন করলো। তাহলে পুরো কাজটি কদিনে সম্পন্ন হয়েছিল? তাহলে তারা একসঙ্গে কদিন কাজ করেছে? 3 দিন। তাহলে এ 3 দিনে কতটা করবে? আবার বললাম 18 দিনে করতে পারে, তাহলে 3 দিনে করবে 3/18। আবার বি 3 দিনে কত করবে? না, 3/15। 3/15। তাহলে একসঙ্গে কাজ করেছে। তাহলে দেখবো তারা একসঙ্গে মোট কত কাজ করছে। তাহলে কাটাকুটি করি, 3 × 6 = 18, 3 × 5 = 15। তাহলে হলো 1 × 6 প্লাস 1 × 5। তাহলে দেখি, তাহলে মোট 11/30 কাজ কমপ্লিট হলো। এ আর বি 3 দিনে 11/30 কাজ করলো। এবার দেখবো কত কাজ বাকি আছে। তাহলে আবার লিখবো বাকি কাজ 1 - 11/30, তাহলে হবে 19/30। এবার এই কাজটা কে করবে? লেখা আছে এ চলে গেল, 3 দিন কাজ করার পর এ চলে গেল এবং বি বাকি কাজটা সম্পূর্ণ করলো। তাহলে এই 19/30 এই কাজটা কে করবে? না, এই কাজটা বি করবে। বি কদিনে করবে? তাহলে বি লেখা আছে বি করতে পারে 15 দিনে ইন্টু 15। আগের মতোই, যদি বুঝতে না পারো তাহলে আগের অঙ্কটা আরেকবার দেখবে ব্যাক করে। তাহলে সেম অঙ্ক ছিল। তাহলে 15/30, তাহলে 19/2। তাহলে কত হবে? 2 × 18, 9 পূর্ণ 1/2 দিন। তাহলে বাকি কাজটা করতে লাগলো 9 পূর্ণ 1/2 দিন। কিন্তু আমাকে বলেছে পুরো কাজ, মানে টোটাল কত কাজ। তাহলে প্রথমে 3 দিন কাজ হয়েছিল, তাহলে এখানে আবার +3 করতে হবে। তাহলে হয়ে গেল 12 পূর্ণ 1/2 কাজ। তাহলে এইভাবে অঙ্কগুলো করা যেতে পারে। আবার বলছি, যদি আমাকে বলতো যে কত কাজ বাকি আছে তাহলে বলতাম 9 পূর্ণ 1/2। এবার বলেছে মোট কাজ, তাহলে 9 পূর্ণ 1/2 প্লাস 3, কেন প্রথমে 3 দিন হয়েছিল তাই হলো 12 পূর্ণ 1/2। তাহলে এই গেল আজকের অঙ্ক। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।